নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক। আজ আমার সঙ্গে আছেন একজন বিশিষ্ট অতিথি, তাকে আপনারা সবাই চেনেন, বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। সবাই বলছে করোনা তৃতীয় ঢেউ দরজায় করা যাচ্ছে। সত্যিই কি তৃতীয় ঢেউ আসছে, নাকি এই ওমিক্রন এবং গ্রাফের সাম্প্রতিক বৃদ্ধি এটা একটা 7-8-10 দিনের ফেনোমেনন, তৃতীয় ঢেউ নয়? দেখো, সেই উত্তরটা হ্যাঁ বলতে পারলে ভালো হতো, কিন্তু আমার মনে হয় যে উই হ্যাভ টু রেকগনাইজ দ্য রিয়ালিটি। বাস্তবটাকে আমাদের স্বীকার করতেই হবে। কারণ এটা অনেক সময় তো আমরা আক্ষেপে ফেটে পড়ি যে এই গভর্নমেন্ট এই করছে, অমুক করলো তমুক করলো। দেখো, ইট ইজ নো বডি ইজ ডুইং, ইট ইজ দ্য নেচার অফ দ্য প্রবলেম, ইট ইজ দ্য ইভলিউশন অফ দ্য ডিজিজ। আমরা আজকে নানান রকম যোগাযোগের জন্য উই আর আ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, একটা বিশ্বায়িত পৃথিবী। সুতরাং একবার যখন এই একটা অদ্ভুত ভার্সন আজ থেকে 2-2.5 মাস আগে যখন সাউথ আফ্রিকায় দেখা দিল, তখন যে তার সঙ্গে কানেক্টেড, সাউথ আফ্রিকা এটাকে মোটামুটি চিনতে পেরে হই হই করতে করতে নেদারল্যান্ডস থেকে ইউকে থেকে আবার। আর সত্যি কথা বলতে, যেভাবে তুমি যদি গ্লোবাল কানেক্টিভিটি দেখো, তাহলে ইউকেতে যে কোনো ট্রান্সমিসেবল ডিজিজ আসবে, ইন্ডিয়াতে তা আসতে বাধ্য। কারণ আমাদের সঙ্গে ইউকের সঙ্গে আমাদের যে কানেক্টিভিটি, সেটা অলমোস্ট ডোমেস্টিক কানেক্টিভিটি লেভেল, ইট ইজ নট অনলি ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি। আর জিনিসটা নিজেকে ইভলভ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এখন হয়তো একটা দিন আসতে পারে অর্ক, যখন আমরা এটা থেকে পিছন ফিরে চাইব, পিছনে দূরবীন দিয়ে দেখব, তখন বলবো, আশা করি বলবো, যে তখন এই অমিক্রনের মধ্যে দিয়েই প্যান্ডেমিক তার বিদায় বার্তা আমাদের কাছে দিয়ে গেল। বিকজ দের আর সাম ইন্ডিকেশনস যে হাই ট্রান্সমিসিবিলিটি, খুব বেশি লোককে হই হই করে অসুস্থ করে না। আর এই জাস্ট 2 দিন আগে নিউ ইয়র্ক টাইমস একটা রিভিউ করে ওরা স্টাডি করছে সাউথ আফ্রিকাতে, যে যাদের অলরেডি হয়ে গেছে না, যাদের অলরেডি পোস্ট অমিক্রন সোসাইটি যারা আছে, তাদের স্টাডি করে দেখছে যে দে হ্যাভ 25-30 টাইমস দি অ্যান্টিবডি, সার্কুলেটিং অ্যান্টিবডি লেভেলস। হয়তো যদি বিধাতা থেকে থাকেন, তিনি হয়তো বিরক্ত হয়েছিলেন যে তোমরা সারা পৃথিবীটাকে ভ্যাকসিনেট করে উঠতে পারছো না, আমি বরঞ্চ একটা ব্যবস্থা করি। বাট বর্তমানে তুমি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে পারে না। আমাদের এটাকে সংক্রমণ হিসেবেই দেখতে হবে। আর ওই সিঁদুরে মেঘ দেখার মতো আমরাও সাবধানে থাকবো, যে আমরা জানি যেসব দেশে অলরেডি এই ব্যাপারটা ঘোরাফেরা করে গেছে, সেখানে তার খতরনাক চেহারাটা অতটা ভয়ঙ্করভাবে দেখা যায়নি। বাট উই হ্যাভ টু বি কেয়ারফুল। ডেল্টা স্ট্রেনের থেকে এর মারণ ক্ষমতা অনেক কম। দেখো, তোমাকে ওই ফিগার অফ 4, শার্লক হোমস পড়েছো তো? শার্লক হোমসের প্রথম, আর্থার কনান ডয়েলের ফার্স্ট শার্লক হোমসের গল্পের নাম ছিল সাইন অফ 4। তো ডেল্টার সঙ্গে যখন অমিক্রনের প্রসঙ্গ উঠবে, তখন মনে রাখবে দ্য নাম্বার 4 4 গুণ বেশি ট্রান্সমিসেবল, একেবারে লাফিয়ে যাবে। আর 1/4 হচ্ছে এর ক্যাপাসিটি টু কজ ব্যাড ডিজিজ। তো 4 গুণ বেশি সংক্রমণ করার ক্ষমতা, কিন্তু আমাদের ক্ষমতা 1/4। কোন জিনিসটা 1/4? জ্বর 1/4 নয়, গলা খুসখুস 1/4 নয়। মেইনলি যে জিনিসটা পৃথিবীতে আমাদের মোর্টালিটি, আমাদের হসপিটালাইজেশন এনে দিয়েছে, হচ্ছে ইনভলভমেন্ট ইন দ্য লাংস। তুমি শ্বাস নিলাম, শ্বাসনালীর মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি ফুসফুস দুটো হচ্ছে আমাদের সেই হারমোনিয়ামের বেলোর মতো, সেই ফুসফুসে গিয়ে পৌঁছলো, উইচ ইজ ভেরি ডিফারেন্ট টিস্যু ফ্রম দি এয়ারওয়েজ। তো ফুসফুসের কাছে সে খুব একটা সে এতই নিজেকে পাল্টে নিয়েছে, জানি না, হয়তো প্রকৃতি তাকে ইচ্ছে করেই সেইভাবে পাল্টেছে, যে শ্বাসনালী অবধি সে বিরক্ত করতে পারছে, ইরিটেট করতে পারছে, কিন্তু ফুসফুসে গিয়ে
তার সেই যে একেবারে যাকে বলে চলিত বাংলায় বলতে গেলে আমাদের লাংস জোড়াকে ধসিয়ে দিল, সেই ব্যাপারটা করছে না। সো ইট ইজ 4 times more transmissible and 1/4 as lethal. কিন্তু যাদের কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে কি ইকুয়ালি ফ্যাটাল? দেখো, ফেটালিটি কম হলে এমনিতেই এইটা একটা খুব ভেরি ভেরি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন। তুমি দেখবে যে যত কোভিড হসপিটালাইজড হয়েছে, ওমিক্রন যারা ট্র্যাক করতে পারছে, একটা কথা দেখো, তোমাকে এবং তোমার মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে রাখি যে তোমার নামও সৌরভ গাঙ্গুলি নয়, আমার নামও সৌরভ গাঙ্গুলি নয়। তো ওই সৌরভ গাঙ্গুলি নামটা না হলে কেউ জানতে পারবে না যে কার ওমিক্রন হয়েছে। সো দের ইজ নো ওয়ে অ্যান অর্ডিনারি সিটিজেন ইজ গোয়িং টু নো, কারো কোনো রকম রিপোর্টের মধ্যে অমিক্রনের নাম গন্ধ থাকবে না, খালি থাকবে গায়ে জ্বর, আরটিপিসিআর পজিটিভ, একটু খুক খুক করে কাশছে, আমরা একটু অদল বদল করে 2-4টে ওষুধ দেবো, 2-3 দিন বাড়িতে থাকবে, এই অবধি। এবার ব্যাপারটা হলো কি, যারা কিনা হসপিটালাইজড ডেটা তুমি যদি দেখো, দুটো জায়গা থেকে আমাদের বেশ কিছু পরিসংখ্যান এসছে, সাউথ আফ্রিকার থেকে এবং ইউকের থেকে। দুদিকেই দেখবে এরা সব হসপিটালে ভর্তি হয়েছিল অন্য কারণে, তারপর এটা সেটা করতে গিয়ে আরটিপিসিআর টেস্ট করতে গিয়ে ধরা পড়ে গেছে। তো এগেন দ্য থিওরি ইজ যে কোমরবিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে এটা অতটা জ্বালা যন্ত্রণা ক্রিয়েট করবে না। কারণ কাদের জ্বালা যন্ত্রণা ক্রিয়েট করছিল? যাদের ধরো আনফর্চুনেটলি কিডনি ডিজিজ আছে, হার্ট ফেলিয়ার আছে, হার্টের অসুখ খায়, কারো সেরিব্রোভাস্কুলার প্রবলেমস আছে, কেউ ক্যান্সার সার্ভাইভার, ইমিউনোথেরাপির মধ্যে আছে। এবার তাদের যদি হট করে একটা পালমোনারি বা লাংসের কমপ্লিকেশন চলে আসে, তাহলে তাদের অতটা সহ্য শক্তি থাকে না। সো ওয়ান্স অ্যাগেন, বিকজ ইট ইজ নট এফেক্টিং দ্য লাংস ইন সাচ এ মেজর ওয়ে, আমার মনে হয় না ওটা অতটা জ্বালাবে বলে। শুক্রবার আমাদের রাজ্যে ৩,৫০০ মতো সংক্রমিত হয়েছিলেন মানুষ। আজকে শনিবার ৮:১০-১৫, এখনো পর্যন্ত আমার কাছে তথ্য নেই। সর্বোচ্চ কত সংক্রমিত হতে পারে আগামী কয়েক সপ্তাহে এই রাজ্যে? দেখো, আমাদের থেকে ভালো জানবে, কারণ আমরা শুনছি যে এইসব কথাবার্তাগুলো খুব কি বলবো কনফিডেন্সিয়াল, সেই ক্লাসিফাইড ডকুমেন্টের মতো আর কি। ক্ষমতার অলিন্দে, ক্ষমতার বারান্দায়, গাড়ি বারান্দায় এগুলো ডিসকাসড হচ্ছে। আমার যতদূর ধারণা যে ক্লাসিফাইড ইজ অলসো নিউজ র‍্যাপড ইন কারেন্সি। ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। দেখো, আমার যতদূর ধারণা যে তুমি যদি এটা দেখো যে হাইয়েস্ট, ইফ মেমোরি সার্ভস মি রাইট, যে আমরা ডেল্টার সময় হয়তো 20-21 হাজার হাইয়েস্ট আমরা স্টেট ওয়াইজ রেকর্ড করেছিলাম, আমার যতদূর ধারণা যে অ্যাবাউট দ্যাট এক্সটেন্ট আমরা উঠেছিলাম। তো সেটাকে যদি তুমি 4 দিয়ে গুণ করো, হ্যাঁ, আমি বোকা লোক, ভেতবুদ্ধি, তো 4 times যদি তার আমার ট্রান্সমিসিবিলিটি হয়, সো ইফ আই মাল্টিপ্লাই 20/4, তাহলে আমার মনে হয় 80,000 কাছাকাছি যেতে পারে। তো ক্ষমতার ইন দ্য করিডোরস অফ পাওয়ার, আমাদের যে স্টেট ক্রেমলিন আছে হেলথ কেয়ারে, তো ক্রেমলিনে কথাবার্তা শোনা যাচ্ছে যে ক্রেমলিন নাকি কালকে 40-45 হাজার বলেছে, কিন্তু আমার ধারণা ইট উইল বি মাচ। কেন 40? এবার ইন্টারেস্টিং হচ্ছে কেন তারা 40,000 বলছে, কারণ তারা ভালো করেই জানে যে আমরা যদি একেবারে যাকে বলে জান লড়িয়ে দিই, আমরা জান লড়িয়ে দিলেও আমরা মনে হয় না 60-70 হাজারের বেশি আরটিপিসিআর করতে পারবো বলে। সো অ্যাট দ্য হাইয়েস্ট পজিটিভিটি রেট আমরা কোন সংখ্যাটা গুনছি? আমরা তো আরটিপিসিআর পজিটিভটা গুনছি। তো আরটিপিসিআরই যদি আমি আটকে যাই, তাহলে সংখ্যাটাও আটকে যাবে। আর উইদাউট বিং ক্রিটিক্যাল অফ এনিবডি, লেট আস মেক ইট ভেরি ক্লিয়ার যে ঠিক যেমন ওই ক্রিকেট নানান ভার্সন হয়ে গেছে না, রেড বল, হোয়াইট বল, এই বল, সেই বল, এবার কিন্তু খেলাটা পাল্টাচ্ছে। আমরা যারা ট্রিটমেন্টের সঙ্গে আছি বা যারা আমাদের সাথে পাবলিক হেলথের ভাইরোলজিতে আছেন, ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার যে প্রথমত আমাদের কিন্তু খানিকটা আন্দাজে বুঝতে হবে, যেটা কোম্পানি টেক ওভারের মতো। হ্যাঁ, ওই অ্যামাজন প্যান্টালুনকে নিয়ে নিল, অমুককে তমুক নিয়ে নিল, তো ওমিক্রন আলটিমেটলি ডেল্টাকে টেক ওভার করবে। এখন ডেল্টা মেজরিটি শেয়ার হোল্ডার, ডেল্টাকে ওমিক্রন টেক ওভার করবে।
কিন্তু এখানে টেক ওভারের আগে কখন tribunal আমরা কোথায় আছে? জানতে পাবো না, আমরা রেট্রোস্পেক্টিভলি জানতে পারবো, আমরা 7 দিন বাদে বুঝতে পারবো। অনেকে ধরো আমাদের ভারতবর্ষের ক্যাপাসিটি অফ জিনোমিক টেস্টিং খুব কম, সারা ইস্টার্ন ইন্ডিয়াতে গোটা 40 কোটি লোকের একটা ল্যাব আছে। হ্যাঁ, সো ওই ইট ইজ টোটালি অ্যাকাডেমিক টেস্টিং, নট আ ক্লিনিক্যাল টেস্টিং। পৃথিবীতে একটাই দেশ আছে সব স্যাম্পলে আরটিপিসিআর করে, সেই দেশটার নাম হলো ডেনমার্ক। So apart from Denmark, nobody does RT-PCR, every genomic for RT-PCR. UK rate of doing genomic sampling is about 20%, 1 in 5 ওরা করে daily, even at 1 লক্ষ ইনফেকশনে। তোমার ইউএস এর রেট খুব খারাপ, ইন্ডিয়ার থেকে একটু ওপরে। তো ইউএসও কিন্তু মানে শুধু আমরা একা নই, হ্যাঁ, আমেরিকাও আন্দাজে আন্দাজে চলছে যে লিপ অফ ফেথ করে। তো লোকে দেখে যে কেস সংখ্যা কত, আর সব থেকে যেটা বলছিলাম যে কেন এই খেলার নিয়মটা পাল্টে যাবে, আরটিপিসিআর কে গুনে এবং ওই ড্যাশবোর্ডটা দেখে যে কটা কেস হলো, 40 কি 55 কি 66 কি 1 লক্ষ, দ্যাট নাম্বার ইজ ইমেটেরিয়াল রাইট নাও। ফর আস টু আন্ডারস্ট্যান্ড, হসপিটাল, ডক্টর, যারা পাবলিক হেলথকে ট্র্যাক করছে, যারা সাধারণ মানুষ বোঝার জন্যে একটা সংখ্যাই ইম্পর্টেন্ট, যে সংখ্যা ভারতবর্ষের কোনো ডেটা সেটে এখনো দেখা যায়নি, সেটা হচ্ছে হসপিটাল অ্যাডমিশন। সেটা আমাকে তোমাকে বোঝাবে যে অ্যাকচুয়ালি আনুপাতিক হারে একটা আনুমানিক আমরা আরটিপিসিআর পাবো, দ্যাট ইজ পিওরলি এম্পেরিক্যাল। এখন এই রেট অফ ট্রান্সমিশন আর আরটিপিসিআর ধরে ফেলা খুব মুশকিল। তো আমরা একটা আন্দাজ পেতে চাই যে হাউ ইজ হেলথ কেয়ার ক্যাপাসিটি বিং ইউজড বা প্রেশারাইজড, সত্যি কি এটার সিরিয়াসনেস বাড়ছে কি কমছে, আর সংখ্যা বাড়লো কি কমলো এটা এর অ্যাক্টিভিটি প্রোগ্রেসটা বোঝাবে না। আবার কি বোঝাবে যে ঠিক আছে, আমি হয়তো আগে দিনে 500 হসপিটালাইজেশন দেখছিলাম, সেখান থেকে আমি 300 350 দেখছি, সেখান থেকে 200, সেখান থেকে 100। সো দ্যাট ইজ দ্য ট্রু ইন্ডিকেটর যে এটা কিভাবে বিহেভ করছে। এটা ভয়ঙ্কর ট্রান্সমিসেবল। হ্যাঁ, এটা কিরকম জানো তো, তুমি ধরো পাড়ায় খুঁজতে বেরোলে কার গায়ে চুলকানি আছে, তুমি কোনোদিন কি সেই ফিগার কোনো টেলিভিশন চ্যানেল বা ডেটাবেসে বার করতে পারবে যে ভাই কার গায়ে চুলকানি আছে পাড়াতে, আমাদের কার পিঠ চুলকোয়, হাত তুলুন। So it may turn out to be as common as that. তো ওই ডেটা তো গুনে লাভ নেই। এবার তুমি যদি জিজ্ঞেস করো কার গায়ে চুলকানি আছে এবং কার চুলকানি এত সিভিয়ার, কাকে স্টেরয়েড খেতে হয়, 2-1 লোক হাত তুলতে পারে। দ্যাট ইজ সিরিয়াস স্কিন ডিজিজ। এমন সিচুয়েশন তো হবে না আমি মানে খুঁজে পাবো এমন একটা 80% লোক যার চুলকানি হয়নি, 80% লোক টেরই পাবে না, হলেও চলে যাবে। চলে যাবে। এই যে আমরা জিনোমিক টেস্টিং করছি, তোমার এই যে আমি বলছি লোকে ঠেকে শেখে না, তুমি ইংল্যান্ডের গল্পটা দেখো, সবাই করে। এখন আমরা যেরকম কিছুদিন ধরে খুব উষ্মা প্রকাশ করলাম ফর ভ্যালিড রিজনস এগেইনস্ট দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, ইংল্যান্ডে কি করলো, ইংল্যান্ডে ভদ্রলোক বরিস জনসন, সে প্রথম গত 1.5 বছর ধরে যেন মাস্ক পরলে তার পৌরুষে আঘাত লাগছে। আর আমরা সেই রানীর বংশধর, আমরা মাস্ক পরবো, আমরা চারিদিকে শখের প্রাণ গড়ের মার করবো, ব্যাস। তারপরে হলো তো হলো, দিনে মানে 6 কোটি পপুলেশনে দিনে 1.5 লক্ষ করে কেস বার করে। বাট দে আর টেস্টিং টু দ্যাট লেভেল। তখন ফার্স্ট রিয়াকশন কি, আর্মি নামাও। সো ইউ সি দিস থিংস আর হ্যাপেনিং। একদিকে পলিটিক্স, একদিকে পাবলিক হেলথ, এর সঙ্গে এই সঙ্গতটা খুব ভালো হয়নি throughout the pandemic. It has never been a successful thing. So important thing is আমরা একটা very coarse idea পাবো, ওই সংক্রমিতের সংখ্যার আর খুব একটা ইম্পর্টেন্স নেই। আমার কাছে একটাই ডেটা, যেটা আমি জানি না কি করে পাবো, আমার কাছে পয়সা ছাড়া যা কিছু চাই লোকে চাইতে পারে, কিন্তু হসপিটালাইজেশন ডেটা সাউথ আফ্রিকা ডেইলি ডেটা দিয়েছে, ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে ডেইলি ডেটা দিচ্ছে, স্ক্যান্ডিনেভিয়া ডেইলি ডেটা দিচ্ছে, ইউএস 2-3 দিন বাদে ডেটা দেয়, ভারতবর্ষ স্পিকটি নট। আর আমরা কেন্দ্র রাজ্য ঝগড়া করতে পারি, কিন্তু সব বাজে গুণগুলো আমরা কপি করি। ঠিক।
তো কেন্দ্রও বলে না, রাজ্যও বলবে না। ও মুখে কুলু পেটে আছে, আমরাও মুখে কুলু পেটে আছি। এই বিষয়ে অদ্ভুত মিল। এই বিষয়ে আমরা সব রেস্ট্রিকটিভ পলিসিতে আমরা একবারে হরিহর আত্মা। ঠিক। বাট উই হ্যাভ টু লার্ন। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন, এমনি যখন আমার প্রোগ্রাম শুরু হয়নি, সংক্রমিতের সংখ্যাতে এতটাই বাড়বে, এমনি আনুষ্ঠানিকভাবে কোনো লকডাউন জারি করতে হবে না, ফাংশনাল লকডাউন হয়ে যাবে। এটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখো ব্যাপারটা কি, আমরা তো এমন কোনো দিন গেছে যে আমরা কেউ দেখিনি যে আমার অফিস হোক, বাড়ি ঘরদোর হোক, কি ক্লাব, বন্ধু বান্ধবদের মধ্যে জ্বর সর্দি কাশি হয়নি, তেমন কোনো দিন যায়নি। কিন্তু ধরে নাও তুমি কাজের জন্য, তুমি তোমার এই অফিসে স্টুডিওতে কাজের জন্য তোমার একটা কোর ওয়ার্ক স্ট্রেংথ ধরো 20 জন লাগে কি 15 জন লাগে। এবার যদি এরকম হতে থাকে যে এভরি 5 days ধরে ধরে যদি 5 জন 7 জন করে অফ সিক নিতে থাকে, মহা ঝামেলা হবে। তুমি চালাবে কি করে জায়গাটা? বিকজ দ্য ইনসিডেন্স ইজ সো হাই। এই যে কিছুদিন আগে কেউ বলছিলেন স্কুল কলেজে কিছু করতে হবে না, কারণ একটা স্কুলে যদি হট করে 4-5 জন শিক্ষক শিক্ষিকা কি 10টা ছেলে মেয়ে কিচ্ছু বলবে না, বলবে গলা খুসখুস করছে, জ্বর হচ্ছে, দ্যাট ইজ দ্য সিমটম। তো আর কি সিমটম? এইটুকুই তো সিমটম। তো যেমনি হবে তার রেজাল্ট কি 7 দিন বাড়িতে। তো এভরি টাইম যদি একটা ওয়ার্ক ফোর্সে 30% করে, আমরা হসপিটালে ভীষণ চিন্তিত এটা নিয়ে। এই গত 2-3 দিন ধরে আমার টোটাল যা সার্জিক্যাল টিমের মধ্যে প্রায় এখন যে কোনো দিন 3 জন করে অ্যাবসেন্ট থাকছে আউট অফ 20 odd পিপল। তো 3 জনে আমরা ম্যানেজ করে দিচ্ছি। সামনের সপ্তাহে যদি 3 জন না হয়, সেটা অ্যাভারেজ 4 জন 5 জন 6 জনে গিয়ে দাঁড়ায়, তখন কাজ কমাতে হবে আমাদের। সুতরাং উই প্রবাবলি উইল সি। কথাটা ফাংশনাল লকডাউন বললে লোকে আবার প্যানিক করবে। কথাটা হলো যে নিজের ওয়ার্ক ফোর্সকে প্রোটেক্ট করুন। তো এই প্রসঙ্গে আমি বলছি যে অনেকেই যাদের কাছে আমাদের সহকর্মীদের, আমাদের ওয়ার্ক ফোর্সকে প্রোটেক্ট করা খুব ইম্পর্টেন্ট, যে সবাই কাজের জায়গায় না কয়েকটা ওই র্যাপিড অ্যান্টিজেন কিট কিনে রেখে দেবেন। আমরাই এককালে যখন আমরা আরটিপিসিআর করতাম, তখন ওই র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং আমরা নাকশিট করতাম, ওর এটা ফলস নেগেটিভিটি, ফলস পজিটিভিটি। বাট ওয়ান্স দি পজিটিভিটি রেট ইন সোসাইটি ইজ হাই, তখন ওটার কোনো মূল্য নেই, ইট ইজ কোয়াইট গুড। তো কাজের দিকে ধরো কেউ এসে বললো আমার একটু গলা খুসখুস করছে, তো তাকে হয়তো পত্রপাত ছুটি দিয়ে দেওয়াটা মুশকিল, তাকে একটা র্যাপিড টেস্ট করে নেবে, 1 ঘন্টার মধ্যে জেনে যাবে কি হচ্ছে। তো এর থেকে বাঁচার উপায় কি? মাস্ক পরা, ঘন ঘন মাস্কিং, ডেফিনেটলি মাস্কিং। দেখো দুটো জিনিসই এখন অব্দি রিওয়ার্ডিং হয়েছে। একটা হলো মাস্কিং। কোথায় মাস্কিং? যখনই আমরা বেশ কিছু মানুষ একটা বদ্ধ জায়গায় থাকবো, ডেফিনেটলি গো ইন ফর মাস্কিং। আর সেকেন্ডলি হচ্ছে যে বিশেষত অ্যাভয়েড গ্রুপস অর ক্রাউডস, সীমিত জায়গায়, ক্লোজ স্পেস, এ দুটো অ্যাভয়েড করা। হ্যাঁ, আমি আজকে অ্যাজ ইট সো হ্যাপেন, আমি 2 দিন আগে একটা একটা অন্য চ্যানেলের প্রোগ্রামে হঠাৎ আমার কানে এলো, কেউ বলছে যে সোমবার দিন মুখ্যমন্ত্রী প্রচুর ছেলে মেয়েকে ডেকে উনি স্টুডেন্ট গ্রিটিং একটা মিটিং উনি করবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমি তো আমি আমার ইন অল মাই স্টুপিডিটি আমি তো আকাশ থেকে পড়লাম, দ্যাট ইজ ওয়ান মিটিং দ্যাট শুড নট হ্যাপেন, ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, ক্লোজ স্পেস, ক্লোজ এয়ার কন্ডিশনিং, 10,000 লোক, তার মধ্যে মুখ্যমন্ত্রী নিজে ইনভলভড। হাউ ক্যান ইট হ্যাপেন? ঠিক আছে, একটা খুব প্রশস্ত জায়গা হোক, 100-200 লোক হয়তো খুব ওয়াইড স্পেসে আছেন, ওপেন এয়ারে, তাও ইউ আর লিটল বিট প্রোটেক্টেড। তো এইসব রিস্কি কাজগুলো এখন করে দরকার নেই। আর বাকিটা দেখো আমাদের ওই বলে না, যখন ওই সমুদ্রে স্নান করতে করতে 2-একটা বড় ঢেউ এসে পড়ে, মাথা নিচে ঢেউটাকে চলে যেতে হয়, তো দাঁড়িয়ে থাকতে হবে, বেসামাল হয়ে পড়ে গেলে চলবে না, ভেসে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, আর ঢেউটাকে মাথা দিয়ে চলে যাবার সময় দিতে হবে। আমরা যেখানে বসে অনুষ্ঠানটা করছি ডক্টর সরকার, এর কাছেই হচ্ছে মূল পার্ক স্ট্রিট। হ্যাঁ,
গত 2-3 দিনের ছবি তো আমরা সবাই দেখেছি, নতুন কিছু নয়। মুম্বাই পারলো, দিল্লি পারলো, হরিয়ানা পারলো, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ পারে না কেন? সদিচ্ছার অভাবটা ঠিক কোনখানে? দেখো, এইসব উত্তরগুলো তোমরা দেবে। হ্যাঁ, তোমরা একেবারে যাকে বলে কি বলবো, একদম পোর খাওয়া, তোমরা রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে রাজনীতিকে চিনেছো। আমাদের মাথায় এত বুদ্ধি থাকলে আমরা কি ডাক্তার হতাম? আমরা ডাক্তার হতাম না। তো তুমি এইসব গন্ডগোলের বিষয় আমাকে ফেলো না। তবে অতি অবশ্যই ডাক্তার, একজন স্বাস্থ্যকর্মী, আমরা হু এভার উই আর শহরের একজন নাগরিক, আমাদের বলতেই হবে যে কাজটা আদৌ ঠিক হয়নি। কারণ আমরা কি করলাম, গাড়িটা বন্ধ করার জন্য ভিড় আরো বেড়ে গেল। আর সেখানে দেখতে মনে হচ্ছিল না যে যীশুখ্রিস্ট যদি সশরীরে থাকতেন, উনি ওনার বার্থ সার্টিফিকেটে জন্মস্থানটা চেঞ্জ করে দিতেন, বেথলেহেম থেকে পার্ক স্ট্রিট করতেন। হ্যাঁ, বেথলেহেম তো কোনো অজপাড়াগা বলে মনে হবে, যে যারা বেথলেহেম গিয়ে থাকবেন দেখেছেন, কিছু না, তো অজপাড়াগা। তো ওদিন দেখলেন ওই ফ্লুরিজের সামনে ফুটপাতে একটু জায়গা করে নিতেন, বলতেন এটাই আমার জন্মস্থান, তোমরা এখানেই একটা ছোট পাথর কিছু গেঁথে দাও, আমি চেঞ্জ করে নিলাম। অ্যাবসলিউটলি অ্যাবসার্ড ওইখানে। আর যেটা পাবলিক হেলথের দিক দিয়ে, যেটা আমি বারবার পয়েন্ট আউট করতে চাই, জানে না যে এমন কেউ নেই, কিন্তু মানুষকে জানতে হবে। কি জানতে হবে? আমাদের কি টেন্ডেন্সি হয়ে গেছে জানো তো, আমরা সব জিনিসটাকে একটা ল অ্যান্ড অর্ডার ভাবে অ্যাড্রেস করি। অমুক জায়গায় খেলা হচ্ছে, 50,000 দর্শক, কি না পাবলিক এক্সপেন্সে 10,000 পুলিশ চলে গেল। ইটস অ্যান আটার ওয়েস্ট অফ মানি। ঠিক, আটার ওয়েস্ট অফ মানি। 10,000 পুলিশের পয়সাটাকে দিচ্ছে, আর একটা আমাদের এই সাধারণ লোকেরা দিচ্ছে না, ট্যাক্স পেয়াররা দিচ্ছে। তুমি নাকের জলে চোখের জলে হয়ে পেট্রোল ট্যাক্স, ডিজেল ট্যাক্স দিয়ে এগুলো করছো। এটাতে গেল ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট। যেটা ফান্ডামেন্টালস অফ মেডিসিনকে যেটা সম্পূর্ণ নিগেট করছে, যে প্রথমে আমি 2 লাখ লোক ঢোকাবো, এবার সেই 2 লাখ লোকের পিছনে ফেউ খাটার জন্য আমি আবার 5,000 পুলিশ দেবো। তাহলে একে যা হ্যাজার্ড ক্যালকুলেশন ছিল ফ্রম 2,000, সেটা 5,000-এর রেশিওতে বেড়ে গেল। ওরাও তো মানুষ, অবশ্যই। they have the same capacity both to spread infection and get infected, both. তাহলে অ্যাবসলিউট ফান্ডামেন্টাল অফ পাবলিক হেলথ অ্যান্ড পাবলিক মেডিসিন থেকে ওর থেকে হাস্যকর স্টেপ হয় না। হ্যাভিং সেড দ্যাট, আমি কালকে কিছু মানে ভাঙা ছবি দেখেছি পার্ক স্ট্রিট থেকে। আমি সেলাম করি, আমি পুলিশ ফোর্সে যারা কাজ করেছেন তাদের নমস্কার করি, যেভাবে তারা লোক বেছে। কিন্তু তুমি ভেবে দেখো, এই আমি 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 খুব বিজ্ঞান আউড়ে যাচ্ছি, ইনফেক্টিভিটি 4 টাইমস অমুক তমুক, অথচ আমি একটা অল্প বয়সী পুলিশকে দিয়ে আর একটা মাস্ক না পরা মানুষের কাছে গিয়ে আমি 15 সেকেন্ড কথা বলাচ্ছি, সে তাকে মাস্ক দিচ্ছে, সে তাকে সহবত শিক্ষা দিচ্ছে। Why? So let us get rid of this hypocrisy. কেন হচ্ছে না জানি না। কটা সিট পেলে, কি বলে, কটা সিট পেলে আমরা এটা করতে পারবো? কটা? 144টার মধ্যে 146টা সিট পেলে তবে করতে পারবো। তাতে ধীরে ধীরে তো আমি সেদিন কাউকে একটা বলছিলাম, যেটা তো ইলেকশন কমিশনের হাত থেকে সিবিএসই বোর্ডে চলে যাওয়া উচিত। কারণ ভবিষ্যতে সিবিএসই তো 100-র মধ্যে 110-15 নম্বর দেবে। এবারে ইলেকশন কমিশনের দিক কি আছে, দুটো একটা ফাউ দিয়ে দিল, এত ভালো করেছো তুমি ভাই, 2টো সিট এক্সট্রা নিয়ে নাও আমার থেকে। তো যদি ওই ফাউ সিস্টেমটা ইলেকশন কমিশনে শুরু হয়, তারা, বাট দের ইজ নো রিজন। এই স্টেট গভর্নমেন্ট উইথ দিস ম্যান্ডেট শুড হ্যাভ অল দ্য কনফিডেন্স, যে আমাকে এটা করতে হবে। অনেকে বলছেন এটা পুরো কারণটাই হচ্ছে অর্থনৈতিক, কারণ এই সময়টায় মানুষের মধ্যে একটু পার্টি করার প্রবণতা বেশি থাকে, একটু তারা মদ্যপান করার প্রবণতাটা বেশি থাকে। যত মদ্যপান করবে, হোটেল রেস্টুরেন্টে যাবে, তত সরকারি কোষাগারে টাকা আসবে, লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে সুবিধা হবে। আবার বললাম যে দেখো, সেই এটা অনেকে বলছেন দ্যাট ইজ দ্য রিজন, সব জেনেও এই টাকাটা দরকার। বাট তুমি যদি রিভার্স ইকোনমিক লজিকটা দেখো,
রিভার্স লজিকটা দেখো। আমার আরেকজন খুব প্রিয় মানুষ, প্রিয় বিশ্লেষক, একটা প্রোগ্রামে বিশ্বনাথ এটা পয়েন্ট আউট করছিল যে কারা গেল এই যে হুল্লোড়গুলো করতে, লাখো লোকের হুল্লোড়ে কারা ছিল? মিডল ক্লাস আবাভ লোকজন ছিল। তারা সেখানে, তারা যাক, তারা রিল্যাক্স করতে নিশ্চয়ই চায়, কিন্তু তাদের সেই হুল্লোড়পনার জন্যে আর আমার অ্যাডমিনিস্ট্রেশনের পারমিসিভনেসের জন্যে আমি আলটিমেটলি কার জীবনটাকে সবচেয়ে বেশি ভালনারেবল করলাম, কম্প্রোমাইজ করলাম? আমার টোটাল আরে ভাই, আমরা কি দেশে আছি? আমরা যে দেশে আছি, আমার তো 75% ওয়ার্কফোর্সই হচ্ছে ডিসঅর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টরে। তারা দিন আনে দিন খাচ্ছে। এদিকে আমরা বলছি আমার প্রধানমন্ত্রী হচ্ছে এক্স চায়ওয়ালা, তো চায়ওয়ালার কথাটা ভেবে দেখছো না তাদের কি হতে চলেছে দিনে? একটা ট্রেড অফ তো সবসময় থাকে। এই যে ধরো যদি আমরা বলি লোকাল ট্রেন বন্ধ করা, তার ট্রেড অফ নেই, বিরাট ট্রেড অফ আছে। আমরা কি পশ্চিমবঙ্গের অর্থনীতিটা কি, আমি কাউকে অর্থনীতি নিয়ে জ্ঞান দিতে যাচ্ছি, বলুন না, পশ্চিমবঙ্গের অর্থনীতি ইজ আ মিডল টু লোয়ার মিডল ক্লাস সার্ভিস ইকোনমি। একদম একদম। আমাদের ম্যানুফ্যাকচারিং, আমরা হচ্ছি, এটাকে ওল্ড ইংলিশ হিস্ট্রিতে বলতো মার্কেট টাউন। 100 টাকার জিনিস এনে 110-5 টাকায় বেচতে হবে। নেট 5 থেকে 10 টাকা পকেটে পৌঁছলো, সেই 5-10 টাকা মার্জিনে ঘর সংসার চলবে। একদম ট্রেডিং, একদম মার্কেট টাউন এটাকে বলতো। মার্কেট, আমাদের মার্কেট ইকোনমি ইন দ্য রং সেন্স। আমরা না ভ্যালু অ্যাড করি, না ম্যানুফ্যাকচার করি। তো সেই ইকোনমিতে যখন আমরা আমাদের আনঅর্গানাইজড এবং হ্যান্ড টু মাউথ ওয়ার্কফোর্সকে যখন আমরা বসিয়ে দেবো, বড্ড ক্রুয়েল কাজ হবে সেটা, খুবই করে যাবে। আবার আমরা আলোচনায় আসবো, তার আগে আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হবে। ফিরে এলাম বিরতির পর। রয়েছেন ডক্টর কুণাল সরকার। ডক্টর সরকার, যদি লোকাল ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করে, এবং সেটা করবে, যারা অর্গানাইজ সেক্টরে কাজ করে, ধরুন যারা সরকারি চাকরি করে, তারা হয়তো দুদিন অফিস যাবে, দুদিন যাবে না। ধরুন নবান্ন বা সরকারি অফিসের কথাই বললাম, শনি রোববার ছুটি থাকে, মঙ্গল বৃহস্পতি স্যানিটাইজ করবে, সোমবার বুধবার যাবে। কিন্তু যারা আনঅর্গানাইজ সেক্টরে আছে, তাদেরকে এই হঠাৎ করে লোকাল ট্রেনের নিয়ন্ত্রণ শুরু করলে তাদের কিন্তু জীবন জীবিকা বিপন্নতার মুখে দাঁড়াবে। এইগুলো করতে হতো না যদি পুজোর সময় থেকে। আমি দেখছি এই উন্মাদনা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো রকম সদর্থক ভূমিকা নেই। আমি যেখানে থাকি তার ঠিক 1.5 কিলোমিটার জুড়ে এবার কলকাতার সব থেকে বিতর্কিত এবং বড় পুজোটি হয়েছে। রাত 2টো পর্যন্ত বাড়ির সামনে, আমার একদম রাস্তার ধারে বাড়ি, হর্ন, জ্যাম, লোকের ভিড় ইত্যাদি। তো তখন কন্ট্রোল করা হয়নি, এখনো হলো না। এখন বলছে গঙ্গাসাগর মেলাও হবে, তাহলে আমরা যাবোটা কোথায়? এ তো বিস্ফোরণ হবে কিছু। আর 3 তারিখ 4 তারিখ অব্দি কেনই বা অপেক্ষা করতে হবে? এটাও কিছু ঢুকলো না। যখন ছড়িয়ে পড়ছে তারপরে যদি আমি পদক্ষেপ নিই, সেই পদক্ষেপের আর কি মূল্য থাকে? দেখো, মানে দুটো একটা পয়েন্টে তোমাকে বলি। একটা হলো যে উইদাউট আ ডাউট আমাদের হয়তো, যেমন পুজোর ব্যাপারটা গা শিউরে উঠেছিল দেখে, কারণ যাদের এলাকায়, যাদের তত্ত্বাবধানে, যাদের পেট্রোনাজে এফেক্টগুলো হচ্ছিল, তারাই কিন্তু আবার প্যান্ডেমিকের সময় দে ওয়েন্ট আউট অ্যান্ড হেল্প পিপল। ঠিক। সুতরাং এমন নয় যে প্যান্ডেমিক ব্যাপারটা তাদের সম্পূর্ণ অচেনা অদেখা, তা তো নয়। তারাও তো ফোরফ্রন্টে ছিলেন মানুষের সামনে। একটা কথা আমাদের স্বীকার করতে বাধ্য, যে ইররেসপেক্টিভ অফ সিভিক বা পলিটিক্যাল এফিসিয়েন্সি, এই ঘটনাটা খানিকটা আস্তই। তুমি যে স্বাস্থ্য ব্যবস্থায় বলো, যে প্রশাসন ব্যবস্থায় বলো, একটা, সেটা আমি পরে একদিন সময় করলে বলবো, যে পৃথিবী, এই যে ধরো আমরা বলি যে 800 কোটি বছর ধরে পৃথিবীটা আছে, 8 বিলিয়ন ইয়ার্স। পৃথিবীর ইতিহাসে 5-6টা এরকম মাস এক্সটিংশন ইভেন্টস হয়েছে।
আমরা কতদিন আছি পৃথিবীতে? পৃথিবীর যদি একদিন বয়স হয়, আমি তুমি পৃথিবীর বুকে আছি 4.5 মিনিট। 24 ঘন্টার মধ্যে আমার তোমার আয়ু হচ্ছে 4.5 মিনিট। বাকি সময়টা তো আমরা ছিলামই না। আমার চাইতে যাতে 1000 বেশি বছর গুণ বেশি সময় ছিল তো ডাইনোসররা দাপিয়ে বেড়াচ্ছে, যাদের আমরা টিকিট কেটে দেখতে যাই জুরাসিক পার্কে। তারা অনেক বেশি রাজত্ব করেছে আমাদের থেকে। সো দের ইজ নো গ্যারেন্টি, লেট আস রিমেম্বার, যে আমাকে তোমাকে থাকতেই হবে আদি এবং অবিনশ্বর এই জায়গাটা কেউ ঠাকুরদা উইলে আমাকে লিখে দিয়ে গেছে। ইট ইজ নট দ্যাট। এনভায়রনমেন্টের লোকজন যখন বলে আমরা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, কেউ তো পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কেউ কথা বলছে না। সবাই আমরা নিজেদের আমরা টিকে থাকবো কিনা সেই কথাটা বলছি। সো লেট আস রিমেম্বার যে এই যে ইভেন্টসগুলো হয়, এই ইভেন্টটা উইদাউট আ ডাউট এটা চায়না শয়তানি থেকে শুরু হয়েছে, বা তাদের ক্যালাসনেস থেকে শুরু হয়েছে। সে এখন অনেক পিছনের গল্প। এটাকে তুমি উইথ দ্য বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ওয়ার্ল্ড দিয়েও তুমি আটকাতে পারতে না। ঘটনাচক্রে তুমি যদি গ্লোবাল ম্যানেজমেন্ট অফ প্যান্ডেমিককে স্টাডি করতে চাও, একমাত্র একটা দেশ স্ট্যান্ডস ভিন্ডিকেটেড 2019 থেকে আজ অবধি, যে তার ফিলসফি পাল্টায়নি, যে তার মেথড পাল্টায়নি, যে তার চিফ সায়েন্টিফিক অফিসারকে পাল্টায়নি। সেই দেশটার নাম হলো সুইডেন। সেই ভদ্রলোকের নাম হচ্ছে অ্যান্ডিস টেগনেল। সে কি বলেছিল যবে প্রথম পৃথিবীর দামামা বেজে উঠল যে এই গ্লোবাল প্যান্ডেমিক পৃথিবীতে ছড়াচ্ছে? সে বলেছিল, ভাই আমরা হচ্ছি এইটুকু, এই প্যান্ডেমিকের ক্ষমতা অনেক বেশি। আমরা যদি নিজেদের একেবারে সেই লকডাউনের পর লকডাউন করতে থাকি, আমরা হয়তো 2-4টে লোক হয়তো প্রাণে বেঁচে থাকবে, ইউ উইল ডাই আউট অফ হাঙ্গার। আমরা পরিস্থিতিটাকে ব্যালেন্স করি। তারা ডাইনামিক মেজারমেন্ট করত, কত পজিটিভিটি, কোন অ্যাক্টিভিটিটা রাখবো, লোককে কোথায় জড়ো হতে দেবো, কতটা কি করতে দেবো, এই করে করে তারা এগিয়েছে। আরেকজন খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, তোমার পলিটিক্যাল প্রোগ্রামগুলো আমি দেখি, খুব ভালো লাগে। খুব ইন্টারেস্টিং পলিটিক্যাল ক্যারেক্টার হচ্ছে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার, হ্যাঁ, স্কট মরিসন। স্কট মরিসন অস্ট্রেলিয়া ছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে সবচেয়ে বেশি সাপে নেউলে এখন হচ্ছে চায়না। হ্যাঁ, একে অপরকে সহ্য করতে পারে না। কিন্তু অস্ট্রেলিয়া এবং চায়না ছিল দুটো দেশ, লাস্ট 2 কান্ট্রিজ যারা বিশ্বাস করত ইন আ নো কোভিড পলিসি। আমার দেশে একটাও কোভিড থাকবে না। সিডনিতে 2খানা কেস হলে সারা শহর লকডাউন করত, 2খানা কেস হলে। তারা এখন এই অমিক্রনের যখন পদধ্বনি শুনলো এবং তার ক্যারেক্টারিস্টিক দেখলো, তারা বলল ওই পশ্চিমবঙ্গেতে বামফ্রন্ট একটাও সিট না পাওয়ার মতো। তারা আগের ফিলসফিকে তাদের ওশানে, তাদের সমুদ্রে নিক্ষেপ করে বলল, ভাই ঘুরে বেড়াও, আমরা দেখি হসপিটালদের কেমন বিহেভিয়ার, যথাসম্ভব মাস্ক পরো, ভিড় অ্যাভয়েড করো, লেট আস গেট অন উইথ লাইফ। কিন্তু তারা সেটা করতে পারে বিকজ অফ দেয়ার পপুলেশন ডেন্সিটি, বিকজ অফ দেয়ার হেলথ কেয়ার সিস্টেম, বিকজ তাদের সিভিক সভ্যতা আমার তোমার থেকে অনেক বেশি। এবং আশ্চর্যজনক ব্যাপার, ধরুন ডক্টর সরকার, আপনি সমস্ত কিছু মেনে কাজ করছেন, বেরোচ্ছেন, আমিও আমার মতো করে যতটুকু নিয়ম পালন করার, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। আবার যারা কিছুই মানছে না তারা ছড়িয়ে দিচ্ছে, এবং যারা মানছি তারা ভিক্টিমাইজড হয়ে যাচ্ছে। যারা এই আনরুলি মব, তাদেরকে অনুরোধ উপরোধ করে কিছু হয় না, কঠোর সরকারি সিদ্ধান্তের দরকার। দেখো, মাস মুভমেন্ট তুমি ভালো করেই জানো যে আমরা কতবার সেই কি বলবে, সেই চৌরি চৌরার থেকে আজ অব্দি, যে মাস মুভমেন্ট তোমায় কন্ট্রোল করতে গেলে ইট ইজ নট পসিবল উইদাউট গভর্নমেন্ট রেস্ট্রিকশন। হ্যাঁ, শেষ কবে একটা স্পন্টেনিয়াস মাস মুভমেন্ট সোসাইটি নিজেকে নিজে, সোসাইটি গিয়ে আরো বরঞ্চ ভিড় বাড়িয়ে হুল্লোড় করতে পারে, সেটা 25শে ডিসেম্বর হোক কি রাশিয়ান রেভলিউশন হোক, ইট ইজ অলওয়েজ আ প্রোঅ্যাক্টিভ ফিজিক্যালি অ্যাগ্রেসিভ রেসপন্স। কিন্তু আমি এটা করব না থিঙ্কিং অফ আ গ্রেটার গুড, এতটা হিউম্যান ব্রেন এখনো ইভলভ করেনি।
যদি বেঁচে থাকি, আমাদের এই জাতিটা বেঁচে থাকে আরো 2-10 হাজার বছর পরে, দেখা যাবে যে আমরা সেই ডিগ্রি অফ ইভলিউশনে যেতে পারছি কিনা। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে এটা কিন্তু তুমি বলসোনারোর থেকে আরম্ভ করে এদিকে লি জিনপিং যাই বলো, কেউ এটাকে আটকাতে পারতো না। এটা এত বড় একটা গ্লোবাল হ্যাপেনিং এবং পাবলিক হেলথ ক্রাইসিস, এটা তার পাদস্পর্শ ফেলবেই একটা সমাজের মধ্যে। হাউ ক্যান উই প্রিজার্ভ আওয়ার লাইফ অ্যান্ড লিভিং অ্যান্ড ড্যামেজ লিমিট করা, এইটুকু আমরা করতে পারি। আর কি করতে পারি ভাই, যাই করো খুঁচিয়ে ঘা করো, খুঁচিয়ে ঘা করো। সে একটা অপটিমাম নাম্বার অফ ইনফেকশন প্রডিউস করবেই। সেটা যদি ডেল্টায় একটা হতো, এবারে 4টে হবে। কিন্তু তা বলে আমি যদি একে নিয়ে হুল্লোড় শুরু করি, তাহলে সেটা 1টার থেকে 4টে না হয়ে 40টা। আমরা সেটুকুই বলছি যে এটা বাই ইটস ভেরি নেচারই আমাদের খানিকটা জ্বালাতন করবে, হোপফুলি অতটা বিধ্বস্ত করবে না। কিন্তু আমরা আর যাই করি, এটাকে যেন এই আগুনটাকে হাত পাকা দিয়ে করার কোনো দরকার নেই। ইট ডাজ নট নিড দ্যাট এনকারেজমেন্ট, সো লেট আস নট ডু ইট। স্প্যানিশ ফ্লুর সঙ্গে করোনার মৌলিক প্রভেদ কি? ওটাও তো 100 বর্ষ আগে হয়েছে। দেখো, সেটা খুব ইন্টারেস্টিং। স্প্যানিশ ফ্লু কিসের থেকে হয়েছিল? ধরো 1918 থেকে 1920, 21-এ গিয়ে মোটামুটি মিলিয়ে গেছিল। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তার মাত্র কয়েক বছর আগে আমাদের একটা ক্ষীণ ধারণা হলো যে হোয়াট ইজ আ ভাইরাস। ভাইরাসটা কি? একটা যে সাব ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ প্যাথোজেন ইন নেচার আছে, রবার্ট কক তার জীবিতকালে সেটা খুব একটা বুঝতে পারেন। পরবর্তীকালে রাশিয়ান কিছু লোক এটা সেটা করে তোমার আর্লি 19th সেঞ্চুরিতে, 20th সেঞ্চুরিতে 1903-4 একটা আইডিয়া আসতো, খুব আন্দাজে। ওটা যে আদৌ ভাইরাল ডিজিজ কেউ জানতো না, অসুখটা কি কেউ জানতো না। হাঁচছে, কাশছে, জ্বর হচ্ছে, কেউ তখন কাপড়ের মাস্ক ছিল, কোনো সব N95-এর ব্যাপার ছিল না। আর ইট টুক ইটস ওন টার্ন। এই যে 3.5 বছর খানেক পৃথিবীটাতে বিভিন্ন পকেটে হয়েছিল, অনেকে বলে যে তখন আমাদের কোনো আইডিয়া ছিল না বলে কি হতো। ধরো তুমি একটা জায়গায় এতগুলো কাগজ জড়ো করেছো, একটা কাগজে আগুন দিলে ওইটুকু কাগজ পুড়ে গেলেই তো পুড়ে গেল। তো একটা পপুলেশনে গিয়ে সেটাকে ছাড়খাড় করে দিয়েছিল, প্রায় টু দ্য লাস্ট লিমিট অফ ড্যামেজ করতে পারবে করে দিয়েছিল। করে দিয়ে কতবার, মানে বিভিন্ন ওয়েভ দেখলে হয়তো কেউ বলে 3টে হয়েছিল, কেউ বলে 4টে হয়েছিল, কিন্তু এক ধাক্কায় 3 বছরে অলমোস্ট 12 to 15% of world population was lost. হ্যাঁ, 100 জনের মধ্যে 1-1.5 জন মারা গেছিল। সেই তুলনায় এখন আমাদের মোর্টালিটি হচ্ছে 2000 কি অ্যাবাউট 3 to 5,000 এর মধ্যে একজন। সেইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে আমরা বলছি যে অমিক্রন ছড়াচ্ছে কিন্তু সিরিয়াস ডিজিজ করছে না। I am sure যে one of the effects is the effect of vaccine. Okay, right. So mortality restriction is one. শোনা যাচ্ছে যে আমাদের হাতের কাছাকাছি এসে কতগুলো অ্যান্টিভাইরাল পিল বেরিয়ে গেছে। একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও অ্যাপ্রুভ করলো 2 দিন আগে। এফেক্টিভ অ্যান্টিভাইরাল পিলস যদি আসে, দ্যাট উইল বি আ ভেরি বিগ মেজর স্টেপ। আর ভাইরাস একটা বিচিত্র ব্যাপার, সারা পৃথিবীতে যে কত মিলিয়ন ভাইরাস আছে কোনো আইডিয়া নেই। আমাদের শরীরের মধ্যে অ্যাবাউট 1004 মতো থাকে, তার মোটামুটি একটা ক্যাটালগিং আমাদের জানা আছে। সো এভরি লিভিং ফর্ম হ্যাজ ইটস ওন, তালবাদ্যের মতো আর কি, হ্যাজ ইটস ভাইরাস অ্যাকম্পানিমেন্টস। তো এইটা আছে, আমরা এইটুকু এবারে করতে পেরেছি, কারণ আমরা দিস ইজ দ্য ফার্স্ট প্যান্ডেমিক বলতে পারো কি। তার আগে কিছুটা তোমার অল্প আকারে হয়েছিল, H1N1, সোয়াইন ফ্লু, সার্স কোভিড-1, দে ওয়ার ভেরি লিমিটেড। এইডস এর থেকে কিছুটা বেশি হয়েছিল, অনেকটা গ্লোবাল ফেনোমেনন হয়েছিল। এইডসকেও মানুষ উস্কেছিল তার বিভ্রান্তির জন্য, এটাকেও আমরা আমাদের কিছুটা শয়তানি, কিছুটা ক্যালেসনেস করে আমরা উস্কেছি। মর্টালিটি খানিকটা আটকাতে গেছে। আর যা
নলেজ ডেরিভেটিভ এই প্যান্ডেমিক থেকে আসবে। আশা করি আমরা ভবিষ্যৎ ভাইরাল যে ঝড়ঝাপটাগুলো আসবে, উই উইল বি বেটার প্রিপেয়ার্ড ফর। জনগোষ্ঠীর কত শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হলে হার্ড ইমিউনিটি তৈরি হয়? কেউ জানে না। কেন জানে না? কারণ আমরা প্রথমে কেন জানে না? কারণ হার্ড ইমিউনিটিটা দুটো ভেরিয়েবলের উপর নির্ভর করে। একটা করে হার্ড ইমিউনিটি এগেনস্ট হোয়াট, কার এগেনস্টে হার্ড ইমিউনিটি? তুমি যদি অরিজিনাল একটা ভাইরাস, যেমন উহান থেকে যে ভদ্রলোক বেরিয়েছিল রেফ্রিজারেটর থেকে, তুমি যদি সেই ভদ্রলোকের হিসেব ধরে মানতে, তাহলে প্রথমে বলতো দেখো এই ইনফেকশন হয়ে গেলে অ্যাবাউট 30-40% কাভার করতে পারলে আমরা ঠিক আছি। তারপর এক ধাপ এগোলো, ইউকেতে অ্যালফা ভেরিয়েন্ট হলো, তখন বললো বাবা এ তো আরো বেশি ছড়াচ্ছে, তখন হার্ড ইমিউনিটি লেভেলটা 30 থেকে 50-এ উঠলো। তারপরে অ্যালফা হতে না হতেই মেড ইন ইন্ডিয়া ডেল্টা যখন সারা পৃথিবীকে দখল করে বসলো, তখন আমরা বললাম না না 50-60% তো লাগবেই। এখন যখন ডেল্টারও যাকে বলে ঠাকুরদা বেরিয়ে গেছে, তখন কি হবে? ইউ উইল হ্যাভ টু ভ্যাকসিনেট অ্যাজ মেনি অ্যাজ পসিবল, অ্যাজ মেনি অ্যাজ পসিবল। আর সার্কুলেটিং লেভেল অফ অ্যান্টিবডিগুলো যখন, একটা ইন্টারেস্টিং ব্যাপার কি দেখো, লোককে ভয় দেখানোটা কাজ নয়। আমরা তো তুমি বিভিন্ন সময় শুনেছো তোমাদের ইলেকশন প্রেডিকশনের মতো এই পাবলিক হেলথের লোকেরা খালি মডেলিং করছে। হ্যাঁ, এই মডেলদের দেখতে খুব সুন্দর হয় না আর কি। হ্যাঁ, এই মডেলগুলো দেখতে ভাল লাগে না। তো তারা বিভিন্ন হিজিবিজি ফর্মুলা নিয়ে মডেলিং করে যাচ্ছে। মডেলিংয়ের যেটা একটা বেসিক ফর্মুলা আছে, ওটাকে সার্চ ফর্মুলা বলে। ওদের একটা অসুবিধা আছে, তুমি যদি যারা ওই সার্চ ডক্ট্রিনে বিশ্বাস করে ওদের সাথে কথা বলো, দেখবে ওরা এমন একটা তোমায় বিভৎস সংখ্যা দেবে যে একবার উঠলে সে প্রায় নামবেই না। বাড়ছে তো বাড়ছি, বাট ইট নেভার হ্যাপেন্স লাইক দ্যাট। কখনোই ওই সার্চ হাইপোথেসিসটা ফুলফিলড হয় না। এটা কিন্তু এখনো একটা আননোন। কেন হয় না? কেউ বলে যে অ্যাজ এ প্রচন্ড জোরে ছুটতে দুম করে দেয়ালে ধাক্কা খেল। এই যে সাউথ আফ্রিকা ঘুরে উঠতে পারছে না, হ্যাঁ, আমরা মুগ্ধ হলাম, ভারত সাউথ আফ্রিকাকে হারালো, সেঞ্চুরিয়ানে হারালো। হোয়াট ইজ সেঞ্চুরিয়ান? সেঞ্চুরিয়ান ইজ দ্য এপিসেন্টার অফ অমিক্রন। হুয়াটেং প্রভিন্সের মধ্যিখানে মাঠটা। এই যে তারা 2 মাস আগে হাবুডুবু খাচ্ছিল অমিক্রনে, আজকে সেই মাঠে আমরা ক্রিকেট খেলে যেতে ফেরলাম। তো ওরাও ওরকম সে গুণে শেষ করে উঠতে পারছে না। বাই অ্যাবাউট 6 weeks র্যাপিড ডিক্রিজ। এইটা ইজ আ স্লাইটলি এখনো একটা আননোন। ইজ ইট ইমিউনিটি? ইজ ইট পাবলিক বিহেভিয়ার? যে আমরা তো এমনিতে ভয় পাই না, কিন্তু চারিদিকটা যখন দেখি বাবা এখানে গন্ডগোল, এইবারে আমরা কিন্তু গুড বয় হয়ে চলাফেরা করব। সংক্রমণের সংখ্যা বাড়লেই দেখবেন সব মাস্ক পরছে, স্যানিটাইজার নিয়ে ঘুরছে। So I think part immunity and part public behavior, এই দুটো করে কি হয়, কখনো কিন্তু ওই হাইপোথেসিস, ইংল্যান্ডেও তাই হচ্ছে এখন, ইট ইজ কামিং ডাউন। তবে এই ওয়েভটা যেটা ডেল্টায় হয়েছিল, হ্যাঁ, আমরা কি অবস্থা ডেল্টায়, we were like idiots। আমরা দাঁড়িয়ে আছি, বেড নেই, অক্সিজেন নেই, ওষুধ নেই, কিছু নেই। তো হঠাৎ যদি ডেল্টা ওই 1.5 মাসের মাথায় না নামতো, গড হেল্প আস। আচ্ছা, এই নামকরণগুলো কিভাবে হয়? অমিক্রন প্রথমত দেশ থেকে হচ্ছিল। ইউকেটাকে বলতো কেন্ট ভেরিয়েন্ট, বিটাটাকে বলতো সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। তো মোটামুটি এই কনভেনশনটা চলছিল। তো চলতে যে ঝামেলা করলো ভারতবর্ষ, যখন অমরাবতীর থেকে, তো অমরাবতী ভেরিয়েন্ট বলতে দেয়নি, ডেল্টাটা অ্যাকচুয়ালি অমরাবতীতে বেরিয়েছিল। আর যখন ইন্ডিয়া ভেরিয়েন্ট বলতে শুরু করলো, তখন উই প্রোটেস্টেড যে ইন্ডিয়া ভেরিয়েন্ট বলা উচিত নয়। তখন দে ওয়েন্ট ব্যাক। খালি উহানটাকে কিন্তু কিছু বলেনি। ওই জন্য আলফাটা কিন্তু উহান নয়, আলফাটা হচ্ছে ব্রিটিশ। তো এখন যে আমরা ওতে পৌঁছে গেছি, এটা হওয়া উচিত ছিল সি ভেরিয়েন্ট, XI, কিন্তু চায়না আপত্তি করলো, সি বলা যাবে না। তো একটা না দুটো জাম্প করে গেছে, করে ওতে পৌঁছে গেছে।
আর গ্রিক অ্যালফাবেটটা কিন্তু আলাদা। আমরা মনে করি A to Z, গ্রিক অ্যালফাবেটে A to Z নেই, ও এর পরে আর মাত্র 7টা বাকি আছে। এই যে ঝড়ের নামকরণ করে বিভিন্ন দেশ, এখানেও কি এরকম কিছু আছে? ওরা গ্রিক অ্যালফাবেট দিয়ে আচ্ছা। এগোচ্ছে, তো অনেকে বাজি ধরেছে যে অমিক্রনের পরে আর নাম, কারণ ভেরিয়েন্ট তো আছে 25,000-এর উপরে, সব কটার তো নাম দেওয়া দরকার হয়নি। মোর দ্যান 25-30,000 ভেরিয়েন্টস আছে, ও সবসময় পাল্টাচ্ছে। স্বাস্থ্য পরিষেবার উপর কতটা আঘাত আসতে পারে? আঘাত মানে কতটা চাপের মুখে পড়তে পারে না? দেখো, আমার ধারণা, জানি না, আমাকে আমাকে আশা করি লোকের সুযোগ রাগ করলেই তো ডাক্তারদের দুটো ঠেঙিয়ে দেয়, তো কেউ আমাকে আশা করি ঠেকাবে না। তবে আমার মনে হয় এইবারটা উই উইল ম্যানেজ, উই উইল ম্যানেজ ফর আ কম্বিনেশন অফ ফ্যাক্টরস। যে ট্রিটমেন্টে আমরা অনেক বেশি কিছুটা অন্তর্দৃষ্টি হয়েছে। সেকেন্ডলি হচ্ছে, এটা তো মেইনলি প্রকোপটা তো শহর কেন্দ্রিক হবে প্রথমের দিকে। শহরের দিকে হোম ট্রিটমেন্ট, টেলিমেডিসিন, এগুলো কিন্তু আগের থেকে অনেকটা উঠেছে। আর অনেস্টলি স্পিকিং, আমার মনে হয় না যে ওই যাকে বলে একেবারে মিছিল করে লোকে হসপিটালে যাবে। আনলাইকলি সামনের সপ্তাহে গেলে এই ট্রেন্ডটা আরো খানিকটা ক্লিয়ার হবে। গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা ইটস অলরেডি স্টার্টেড। অলরেডি স্টার্টেড। কারণ রোজ তুমি দেখবে যে যারা ওই লাকি ড্রয়ের কুপন কাটার মতো, যে ওই ওমিক্রন যাদের জেনেটিক স্যাম্পলিং করে পজিটিভ হচ্ছে, তাদের অলরেডি 50%-এর কোনো কন্ট্যাক্ট বা ট্রাভেল হিস্ট্রি নেই। সো দ্যাট ইটসেলফ প্রুভস যে আমাদের যা জনঘনত্ব, হ্যাঁ, তুমি দুটো লোককে মাথায় গাঁটটা মারলেও গোষ্ঠী সংক্রমণ হয়ে যাবে। ঠিক। ধরো এই যে মহারাষ্ট্রের ফিগার দেখছো তো, মহারাষ্ট্রের জনসংখ্যা আমাদের থেকে মাত্র হার্ডলি 1 কোটি বেশি। আমাদের জনঘনত্ব মহারাষ্ট্রের 3 গুণ, 3 টাইমস মহারাষ্ট্র। তো ইট ডাজন্ট টেক মাচ। আমাদের এই পপুলেশন, আরবান পপুলেশন ডেন্সিটি, দেয়ার আর পার্টস অফ ইন্ডিয়া যার পপুলেশন ডেন্সিটি খুব কম। আমাদের এই আরবান পপুলেশন ডেন্সিটিতে ইট ইজ অলরেডি ইন কমিউনিটি ট্রান্সমিশন। সব বয়সী মানুষই কি আক্রান্ত হওয়ার হ্যাঁ, সমান সম্ভাবনা? সমান সম্ভাবনা। এই তোমার এই যে ফ্যাচফ্যাচে গলা ধরা, কাশি, এগুলো বাচ্চা ছেলে মেয়েদেরও দেখা যাবে। দেখো, ছেলে মেয়েদের জ্বরজারি হয়েছে, বাবা মারা দেখে, এমনিতেই বাবা মারা অভ্যস্ত, জ্বরজারি হয়, দেখতে খুব একটা ডিফারেন্স হবে না। খালি যদি মনে হয় যে কোনো পরিবারে বাচ্চাদের দিয়ে শুরু হয়েছে, তাহলে একটু সাবধানে রাখবেন যে বারবার একই কথা যাতে অন্যদের না হয়। সো গেট এ লিটল বিট আইসোলেটেড। কিন্তু অল্প বয়সীদের খুব খারাপ ধরনের অসুখ হবার টেন্ডেন্সি খুব কম। ওই ব্যাপারটা কখনোই সাবস্ট্যান্সিয়েটেড হয়নি। মানে আমাদের অনেক সিনিয়র ডাক্তাররা, তাদের সঙ্গে আমাদের, যাই হোক, এটা ঝগড়াঝাটির বিষয় না, উই ওয়ার এন ওপেন ডিবেট। যারা বলেছিলেন যে এভরি সাকসেসিভ ওয়েভে বাচ্চারা ভীষণভাবে এফেক্টেড হবে, হয় না। একটাই কথা, কেন হয় না? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড চিলড্রেন্স ইমিউনিটি। ওই মাতৃদুগ্ধ খেয়ে যারা চলেছে, তাদের 10-12 বছর অবধি তাদের সিস্টেম, হ্যাঁ, ওই অমিতাভ বচ্চনের ডায়ালগে তখনও তারা মায়ের সঙ্গে যুক্ত আর কি। দ্যাট বন্ড উইথ ম্যাটার্নাল ইমিউনিটি রিমেইনস, যেটা আমরা অ্যাডাল্ট লাইফে লুজ করে ফেলি। ওটা অন্য জিনিস। তাহলে বাচ্চাদের মানে 13 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিন দেবার চেষ্টা না, ভ্যাকসিন তোমার আমার শুরু মনে হয়ে হয় যাবে 3 তারিখ থেকে। আমার মনে হয় 15 থেকে তো এখন দেবে, 15 থেকে 15 to 18 হ্যাঁ, দেবে। 15 to 18 আমরা মোটামুটি নির্ঝঞ্ঝাটে দিতে পারলে আই থিঙ্ক দ্য লোয়েস্ট ইট শুড গো। এখন এটাতে কোনো অঙ্কের কোনো কারো হাতে কোনো ক্যালকুলেটর নেই, 12 কি 13-তে শেষ করতে হবে, তারপরে ভ্যাকসিন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আচ্ছা, কারণ দে অলরেডি হ্যাভ আ রোবাস্ট ইমিউন সিস্টেম। তার ওখানে গিয়ে সর্দারি করাটা ঠিক হবে না, একদম। আচ্ছা, সেটা হিতে বিপরীত হয়ে হিতে যাবে। বিপরীত হবে। তাহলে আপনার এমনি অ্যাপিলটা কি সাধারণ মানুষ? দেখো, সাধারণ মানুষের কাছে আমার অ্যাপিল হচ্ছে যে আমরা যে নামেই তাকে ডাকি না কেন, তাকে আমরা থার্ড ওয়েভ বলি, অমিক্রন বলি, যাই বলি, প্রথমত যে আমাদের সামনে অবধারিতভাবে আমরা আগামী 3-4 সপ্তাহ অ্যাট দ্য ভেরি মিনিমাম আমরা একটা ট্রিমেন্ডাস সোয়াইপ ইন ইনফেকশন দেখতে যাচ্ছি। সেটা দিয়ে নিজেরা প্যানিকের মধ্যে যাবেন না।
কারণ এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে ব্যবহার সেটা পৃথিবীর অন্য দেশে দেখিয়েছে হঠাৎ ভারতবর্ষ বলে সে পাল্টে যাবে, কারণ সে আর যাই করুক দল পাল্টায় না, যে দলে প্রথম শুরু করে সেই দলটাতেই থাকে। সো ইট ওয়ন্ট বিহেভ এনি ডিফারেন্টলি। মাইল্ড সিমটমস দিয়ে শুরু হবে। মাইল্ড সিমটমসের সিগনিফিক্যান্স কি, আপনার বাড়িতেও তো বা আশেপাশে 4-5 জন আছেন, তাদের প্রোটেকশনের জন্য একটু নিজেকে আলাদা রাখবেন। কদিন রাখবেন? খুব কষ্ট হলে 5 দিন, পারলে 7 দিন। যদি সেই সময় পর্যাপ্ত টেস্ট থাকে করিয়ে উঠবেন। যদি টেস্টিং উইল নট ডিটারমিন ট্রিটমেন্ট, দিস টাইম ইট উইল নট। কি ট্রিটমেন্ট হবে? জ্বরের জন্য প্যারাসিটামল। এখনও যে প্রোটোকল বেরিয়েছে তাতে আমরা ডেল্টায় যা দিচ্ছিলাম, ডক্সিসাইক্লিন এটসেট্রা, 2-1টা ওষুধ চলবে, খুব বেশি ওষুধ লাগবে না। দেখবেন 2-3 দিনের মধ্যে সিমটমগুলো চলে গেছে। আর ভেরি রেয়ারলি অ্যাডভার্স সাইন্স কোনগুলো? ওই আগের বারেও যেটা দেখেছিলাম, যে হঠাৎ কাশি হতে শুরু করলো, হঠাৎ অক্সিজেন স্যাচুরেশনে যেন মনে হচ্ছে হাঁপ ধরছে, তাতে রিয়্যাক্ট সুন। এটা তো আর কেউ রেভিনিউ স্ট্যাম্পে সই করে দেয়নি যে কারো হবে না। একটা এক্সেপশনাল ভাবে হয়তো ফিউ পিপল মে হ্যাভ ইট। সেই অ্যালার্ম বেলগুলো আগের বারের মতো অবধারিত এক, কিন্তু অনেক অনেক কম লোকের এবার সেইগুলো এফেক্টেড হবে। যদি হয় হসপিটালে তাড়াতাড়ি রিপোর্ট করবে। আর যদি দেখেন যে গতকালও আমাদের মিনিস্ট্রি অফ হেলথ থেকে যে প্রোটোকলটা বেরিয়েছে, সেই প্রোটোকলে একটা জিনিস খেয়াল করবেন, তারা কিন্তু এই ভেরি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, ওই অ্যান্টিবডি ককটেলটাকে এখনও তারা মান্যতা দিয়েছেন। তো অ্যান্টিবডি ককটেল মনে রাখবেন, অ্যান্টিবডি ককটেল কিন্তু অমিক্রনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অ্যান্টিবডি ককটেল তারা কেন বলছেন? কারণ আমাদের এখন দুটো পার্টি আছে, আমরা এখন হাং পার্লামেন্টে আছি। ওকে, হ্যাঁ, তো ইলেকশনের ভাষায় আমরা এখন হাং পার্লামেন্টে আছি। আমরা এখনো বুঝতে পারছি না যে এ পুরো টেবিল চাপড়েকে হাওয়া করে দিয়েছে কিনা। খুব সম্ভব আমাদের সোসাইটিতে হয়তো করেনি। তো ইট ইজ এ গুড থিং যে তারা এখনো প্রোটোকলে সেটা ইনক্লুড করেছেন। কারণ সাম্পলিং, আমরা যেমন পার আরটিপিসিআর সংখ্যায় কম হলে কিছু কিছু স্যাম্পল করে আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো যে টেক ওভারটা হয়ে গেছে কিনা। যদি মনে হয় যে প্রিডমিনেন্ট অমিক্রন, দিল্লির ব্যবহার যদি এখন দেখো, দিল্লি কিন্তু ইজ বিহেভিং অ্যাজ প্রিডমিনেন্ট অমিক্রন। টু সার্টেন এক্সটেন্ট মহারাষ্ট্র ইজ অলসো বিহেভিং অ্যাজ প্রিডমিনেন্ট অমিক্রন। কেন? কারণ সবচেয়ে বড় এয়ারপোর্ট ওইখানে। আর প্রথম এটা ফাঁক ফোঁকর দিয়ে বেরোতোই, এটা কাউকে সমালোচনা করে লাভ নেই, এটা ইনএভিটেবল। তো ওরা কিন্তু সেখানে দেখবে অমিক্রন যখন একবার প্রিডমিনেট করবে, যে ডেল্টার আর খুব একটা নামগন্ধ দেখা যাচ্ছে না, তখন আর ওই 50-60 হাজার টাকা দিয়ে ককটেল নিয়ে কোনো লাভ নেই। তখন এমনি ট্রিটমেন্ট। তখন এখন হাং পার্লামেন্ট, এখন হাং পার্লামেন্ট, ডেল্টার পাল্লা ভারী। এখন হয়তো ডেল্টার পাল্টা, কারণ আমি কি রিপোর্ট পাবো, তুমি কি রিপোর্ট পাবে? আমরা ওই আরটিপিসিআর পজিটিভ রিপোর্ট পাবো, আর তো কিছু পাবো না। তাহলে এবার আমাদের ওই ট্রেন্ড, তোমাদের ইলেকশনের ওই এক্সিট পোল ট্র্যাক করার মতো আমাদের দেখতে হবে গত 3 দিন কি বলছে। এরা কি বলছে যে অমিক্রন একটু বেড়ে গেছে, তার মানে ক্লিনিশিয়ানরা বুঝবে যে এটা অমিক্রনের মতো বিহেভ করবে। আর অমিক্রনের কিছু পিকুলারিটি হলো যে খুব তাড়াতাড়ি সিমটম হয়, ওই 3-4 দিন অপেক্ষা করতে হয় না, সেকেন্ড ডে থেকেই সিমটম শুরু হয়। সিমটমস কখনো 3-4 দিনের বেশি থাকছে না, মাইল্ড সিমটমস থাকছে। তবে সব সময়তেই যারা একটু বয়স্ক, যারা একটু অসুস্থ, তাদের নজর দেবেন। আর এক্সেপশনালি সে কিছু লোকের চুল কাটতে গিয়েও কান কেটে যায়, হ্যাঁ, তো সেটা মনে রাখবেন যে অ্যালার্ম বেল কোলগুলো আগের বারের মতো একই অ্যালার্ম বেল। আমার শেষ প্রশ্ন, এই প্যান্ডেমিক থেকে কি এই বছরে মুক্তি পাবো? হ্যাঁ, যাই হোক, যেহেতু আমি প্যান্ডেমিকের লোক নই, হ্যাঁ, এটা পাবলিক হেলথের যারা পোড় খাওয়া পাবলিক হেলথের লোক তারা বলবে না। আমার বিশ্বাস, আমি যেটুকু দেখেছি, যে মাই ফার্ম বিলিফ ইজ যে অমিক্রন সিগন্যালস দি এন্ডিং ফেজ অফ দ্য প্যান্ডেমিক।
এর আগেও হয়েছে কিন্তু জানো তো, কারণ যেহেতু এটা একটা বিশ্বব্যাপী ব্যাপার ছিল না, আমরা H1N1 কে ওইভাবে ট্র্যাক করিনি, আমরা SARS-CoV-1 কে ওইভাবে ট্র্যাক করিনি, এবং প্রকৃতি বলে যদি কেউ থাকে, হুএভার ইউ বিলিভ ইন, যে দ্য লর্ডস অফ দ্য ইউনিভার্স, যে বাচ্চারা খেলে না মাস্টার্স অফ দ্য ইউনিভার্স, তো মাস্টার্স অফ দ্য ইউনিভার্স যারা আমাদের খেলাচ্ছেন, তারা কিন্তু এইভাবেই প্যান্ডেমিকটা শেষ করে, ট্রান্সমিসিবিলিটিটা বাড়িয়ে দেয়, ভিরুলেন্স, কারণ ভাইরাস কি চাইছে, ভাইরাস ওয়ান্টস টু লিভ। কটা লোক হাসপাতালে গেল ইজ অফ নো ইন্টারেস্ট টু দ্য ভাইরাস, ভাইরাস ওয়ান্টস টু লিভ। সে ট্রান্সমিসিবিলিটি বাড়াবে, সে আমাদের মেনু কার্ডে নিজের নামটা জুড়ে দেবে, যে কারো লাংসের অসুখ দেখলে আমি আগে 100টা অসুখের কথা ভাবতাম, এখন 101টা অসুখের কথা ভাববো, যেটাকে আমরা বলি এন্ডেমিসিটি। আমাদের মধ্যে কি টিউবারকুলোসিস নেই? আছে। হ্যাঁ, কলেরা কি একদম হয় না? হয় তো। তো এই স্বামী বিবেকানন্দই তো বছরে 3বার করে ছুটতেন কলেরার এপিডেমিক আর প্লেগ এপিডেমিক সামলাতে। সেগুলো এখন এন্ডেমিক হয়ে গেছে, এটাও একটা এন্ডেমিক হয়ে থাকবে। অ্যান্ড আই থিঙ্ক এই যে নেচার যেভাবে আমাদের সামনে দিয়ে বিহেভিয়ারটা নিয়ে যাচ্ছে, নেচার তো সেইভাবে করবে না, নেচার তো সেই সিনেমা স্ক্রিন প্লের মতো করবে না। নেচার তার স্ক্রিন প্লেটা নিজে বোঝে, এবং নেচার এইভাবে এই চিত্রনাট্যটা করে রেখেছে যে একটু লাস্ট 1-1.5 মাস ঝাঁকিয়ে দিয়ে ইচ অ্যান্ড এভরি সোসাইটিতে ইট উইল গো ইনটু এন্ডেমিসিটি। অনেক ধন্যবাদ ডক্টর সরকার, অনেক ভালো থেকো, সবাই সাবধানে থেকো। প্লেজার স্পিকিং টু ইউ। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকারের সঙ্গে। আপনারা দেখছিলেন যুক্তিতর্ক সঙ্গে অর্ক।